প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই ওনাদের দিনটা শুরু করে। নিজের সংসারের দায়িত্ব সেরে ওনারা যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিকে ছোটেন, তখন ওনাদের জন্য অপেক্ষা করে থাকে গ্রামের এক ঝাঁক নিষ্পাপ শিশু। ওনার ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। কাগজে কলমে ওনারা কেবল স্বেচ্ছাসেবী, কিন্তু বাস্তবে এক একটি শিশুর দ্বিতীয় মা। ভাঙা চালার নিচে ধোঁয়ায় চোখ ভাসিয়ে পরম মমতায় ওনারা শিশুদের জন্য পুষ্টিকর খাবার রান্না করেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পাহাড় টিলার কাদামাখা পথ পেরিয়ে গর্ভবতী মায়েদের দরজায় দরজায় ছোটেন। কিন্তু যে হাতগুলো হাজারো শিশুর মুখে অন্ন তুলে দিচ্ছে, দিন শেষে সেই হাতগুলোর প্রাপ্তি কি? আজকের এই আকাশ ছোঁয়া বাজারের দিনে ওনাদের হাতে যে সামান্য টাকা সম্মান দক্ষিণা হিসেবে তুলে দেওয়া হয়, তা দিয়ে কি একটা সংসার চলে? নিজের সন্তান যখন একটা ভালো পোশাকের আবদার করে, কিংবা বুড়ো বাবা মা যখন ওষুধের প্রেসক্রিপশনটা হাতে বাড়িয়ে দেয়, তখন এই মায়েদের বুক ফাটা কান্নার শোনার কি কেউ আছে? সামান্য টেকনিক্যাল ত্রুটির অজুহাতে যখন মাসের পর মাস ওনাদের ভাতা আটকে থাকে, তখন ওনাদের ঘরের উনুন জ্বলবে কি করে? আর সবচেয়ে বড় নিষ্ঠুরতা নেমে আসে ওনাদের জীবনের শেষ বেলায়। 20-30 বছর ধরে যৌবনের সবটুকু রক্ত জল করে যে মায়েরা সমাজ গড়লেন, অবসরের দিন ওনাদের বিদায় দেওয়া হয় শূন্য হাতে। কোনো পেনশন নেই, নেই কোনো গ্র্যাচুইটি। তাই আমাদের বিবেক কিছু প্রশ্ন করে, যারা আজীবন অন্যের সন্তানকে পুষ্টি দিলেন, জীবনের শেষ প্রান্তে এসে ওনারা কেন নিজের চরম অপুষ্টি আর অবহেলার অন্ধকারে হারিয়ে যাবেন? আদালত নির্দেশ দেওয়ার পরও কেন ওনাদের ন্যায্য অধিকার পেতে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করতে হবে? এই নীরব সামাজিক অন্যায়ের অবসান কবে হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অতি সম্প্রতি ত্রিপুরার একাংশ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের তীব্র হুঁশিয়ারি দিয়েছে, দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন ও পথ অবরোধের করবেন ওনারা। কেন ক্ষোভে ফুঁসছেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা? কি ওনাদের দাবি? আর প্রশাসনের অবস্থানই বাকি, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী মঞ্জুলা চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী মহামায়া চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার নিউজ ভ্যানগার্ড এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আমার নমস্কার। মঞ্জুলাদি, এই যে আপনারা দীর্ঘদিন ধরে অত্যন্ত ধৈর্য ও নিষ্ঠার সাথে সমাজ গঠনের একদম প্রাথমিক স্তরের কাজ করে যাচ্ছেন, কিন্তু সম্প্রতি আপনাদের একাংশের পক্ষ থেকে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন এবং পথ অবরোধের মতো অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন আপনাদের এই চরম পথ বেছে নিতে হচ্ছে? এই মুহূর্তে আপনাদের প্রধান দাবিগুলো কি কি? আমাদের আসলে মুখ্যত দাবি, এই আইসিডিএস প্রকল্প তো সারা ভারতবর্ষে আপনারা জানেন 50 বছর উত্তীর্ণ হয়েছে। সেই নিরিখে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যান্য প্রকল্পগুলো অনেক কর্মীদের বেতন ভাতা বা অনেক সুযোগ সুবিধা আছে। সেই নিরিখে দাঁড়িয়ে আমরা কিন্তু একদম পিছিয়ে শূন্যতেই বলতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধান দাবি সবসময় যে আমাদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। কারণ আমরা কিন্তু, আপনি বললেন যে আমরা কি ধরনের কাজটা করে থাকি, আমরা আশা করতেই পারি যে আমাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হোক। স্বীকৃতি দেওয়ার সাপেক্ষে আমাদের বেতন ভাতা ন্যূনতম 21,000-20,000 টাকা বৃদ্ধি করা হোক, সেটা আমাদের দাবি। কারণ বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে সারাদিন আমাদের সেন্টারে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সেন্টারে কাটিয়ে তারপরেও আমাদের অনেক অন্যান্য কাজকর্ম থাকে। বাড়িতে যখন আমরা ফিরি, বলতে গেলে বর্তমান বাজার দরের সঙ্গে আমাদের যে সাম্মানিক ভাতা দেওয়া হয় তা খুবই সামান্য। ঘরে ফিরে আমরা আমাদের সন্তানদের সঠিকভাবে পুষ্টি আহার দিতে পারি না, নিজেরা তো পারি না। সেই নিরিখে আমাদের দাবি, প্রথম দাবি, আমাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হোক এবং তার সাপেক্ষে অন্তত আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক। পাশাপাশি আমাদের যারা বর্তমানে পেনশনে গেছেন দিদিরা, তাদেরকেও সাম্মানিক পেনশন আমাদের 750 টাকা 500 টাকা চালু আছে, সেটা বৃদ্ধি করা হোক এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা হোক। এটা আমাদের সরকারের কাছে আবেদন।
ওকে, এখন আপনাদের কি মনে হয়, আমরা যতটুকু শোনা যাচ্ছে যে আপনাদের 2 মাস বেতন হয় না বা 2-3 মাস পর পর অন্তর অন্তর যে বেতন ভাতা হয় সেটা আপনারা পান। আপনাদের কি মনে হয় কেন আপনাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না, সমস্যাটা ঠিক কোথায়? আসলে আমার কর্মজীবন প্রায় 20 বছর হয়ে গেছে, হুম, এরকম কোনোদিনই হয়নি যে আমরা 2 মাস বেতন পাইনি। হুম, এরকম কোনোদিনই হয়নি। যখন আমাদেরকে মানে অফিসে হাতে বেতন দেওয়া হতো, ব্যাংকে বেতন যেত না, তখন থেকেও আমরা মাসের 5 তারিখের আগে বেতন পেয়ে যেতাম। হুম, এতদিনও পেয়েছি, কিন্তু এবার প্রথম হলো আমরা 2 মাস হচ্ছে আমরা বেতন মানে সঠিক সময়ে পাচ্ছি না, পাই না, পাচ্ছি না আর কি। দেখা গেছে এই মাসের 28 তারিখও আমাদের বেতন ঢুকেছে। বেতন বলতে আমরা তো 2টা পার্টে বেতন পাই, হুম, একটা আমাদের সেন্ট্রাল শেয়ার, একটা আমাদের স্টেট শেয়ার। আচ্ছা, আমরা স্টেট শেয়ারটা পেয়ে গেছি, হুম, বাট সেন্ট্রাল শেয়ারটা আমাদের পেতে দেরি হয়েছে। কারণ তার জন্য আমরা তো জানেনই, আমরা এমনিতেই কয় টাকা ভাতা, সাম্মানিক ভাতা পাই। আমাদের যারা দীর্ঘ 30-31 বছর চাকরি করছে দিদিরা, তাদের বেতন মাত্র 10,446 টাকা। হুম, তাহলে বর্তমান আমাদের এই টাকাটাও যদি আমরা সঠিক সময় না পাই, ক্রাইসিস তো আমাদের থাকবেই। তা আমরা অফিসে দপ্তরের অধিকর্তার সঙ্গে অফিসে দেখা করতে গিয়েছিলাম। দুর্ভাগ্য ওই দিন উনি দিল্লিতে মিটিংয়ে ছিলেন। দায়িত্বপ্রাপ্ত যে স্যার ছিলেন, ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখন নাকি অনলাইনে SNA স্পর্শ এই পদ্ধতিতে আমাদের বেতন ভাতা মানে সেন্ট্রাল শেয়ারটা আমাদের ঢুকবে। আচ্ছা, তো সেই জন্য কিছু প্রবলেম দেখা দিয়েছে। নতুন একটা পদ্ধতি যখন লঞ্চ হয়, সবসময় দেখা যায় যে একটা পদ্ধতিগত ত্রুটি থেকে থাকে। হুম, তো আমাদের অফিস থেকে আশ্বস্ত করছে যে আগামী মাস থেকে বা আগামী 2-1 মাসের মধ্যে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেহেতু এটা নতুন, তার জন্য মানে এই মাস বেতন ঢুকতে দেরি হয়েছে আর কি, সেন্ট্রাল শেয়ারটা। ওকে মঞ্জুলাদি, এখানে আপনি যেটা বললেন যে সেন্ট্রাল শেয়ার আপনারা পাননি কিন্তু স্টেট শেয়ারটা পেয়ে গেছেন, একটু জানতে চাইবো যে সেন্ট্রাল শেয়ার কত পার্সেন্ট এবং স্টেট শেয়ার কত পার্সেন্ট? এই যে আপনাদের 10,446 টাকা আপনি বললেন যারা অঙ্গনওয়াড়ি কর্মী আপনারা, আপনাদের যেটা সাম্মানিক বেতন ভাতা যেটা, তো সেখানের মধ্যে কত পার্সেন্ট আপনারা সেন্ট্রাল শেয়ার পান? আসলে সেন্ট্রাল শেয়ারটা তো আপনারা জানেন, মানে নর্থ ইস্টে 100%-এর মধ্যে 90% আমাদের স্টেট দেয় আর 10% দেয়। তো সেই এদিকে আবার আমাদের ওই রকম না, আমাদের শেয়ারটা হচ্ছে আমাদের রাজ্য সরকারও আমাদের বেতনে প্রত্যেক বছর আগে 91 থেকে দিয়ে দিত। সেটা বেড়ে মানে বাড়তে বাড়তে আমাদের এখন প্রায় 5,000 টাকার উপরে রাজ্য সরকার থেকে আমরা পাই, আর 4,500 টাকা আমরা সেন্ট্রাল থেকে পাই আর কি। আচ্ছা, এইভাবে আমাদের বেতনটা হয়। আর ওই সেন্ট্রালের যে শেয়ারটা 450 টাকা, এটার মধ্যে 90% দেয় সেন্ট্রাল আর 10% আমাদের স্টেট থেকে দেওয়া হয় আর কি। সেটা তো একটা সিস্টেম জানেন নর্থ ইস্টে, সেই সিস্টেমই দেওয়া হয় আর কি। ওকে, তাহলে আপনারা এই যে 10,446 টাকার মধ্যে ডিএ যুক্ত করে যে আপনাদের যে প্রায় 5,000 টাকা যে হিসেবটা অঙ্কটা সেটা আপনারা পাচ্ছেন হাতে। হ্যাঁ, এখন সেন্ট্রাল শেয়ারটা টেকনিক্যাল ডিফল্টের জন্য, মানে যেটা আপনি বলেন SNS স্পর্শ, সেখানে একটা কোনো টেকনিক্যাল ত্রুটি রয়েছে, তার জন্য আপনাদের হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে সেটা। এই মাসেরটা ঢুকে গেছে, কিন্তু এই মাসে অলরেডি ফান্ড রিলিজ হয়ে গেছে, সেন্ট্রাল শেয়ারটা ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে তো সমাধান হয়ে গেছে, তাহলে আবার দেরি হওয়ার সময় আমাদের না, মানে আমাদের তো বলেছে আমরা যখন এই মাসে 10 তারিখের মধ্যে আমরা এখন যখন পাইনি, তখন আমরা অধিকর্তার অফিসে গিয়েছিলাম দেখা করতে। তখন অধিকর্তা ছিলেন না, এইসব ব্যাপার নিয়ে উনি দিল্লিতে ছিলেন। যে দায়িত্বে ছিলেন একজন স্যার, উনি আমাদেরকে ব্যাপারটা স্পষ্ট করে বললেন যে এরকম এরকম দিদিমণিরা, সামনে আগামী কিছুদিনের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, আমরা আশা রাখছি। আসবো। কর্মী 6 বছর কাজ করেছেন, 31 বছর 31 বছর কাজ করেছেন। 31 বছর কাজ করে অবসরে গেছেন, তখন আপনার সাম্মানিক ভাতা কত ছিল? 10,446 টাকা পেয়ে আপনি অবসরে গেছেন। যেটা বলা হচ্ছে যে যখন আপনারা পেনশনে যান তখন আপনাদের খালি হাতে যেতে হয়, সেটা একটু যদি আমাদের খুলে বলেন যে আপনি যখন পেনশনে গেছেন আপনি কি কি সুবিধা পেয়েছেন? মান্থলি 750 টাকা পেনশন। হ্যাঁ, এখন পাচ্ছেন? এখন আবার একসঙ্গে যদি আমি নিতে পারি 50,000 টাকা দপ্তর থেকে, তাইলে আর পেনশনটা আমি পাবো না। আচ্ছা, এককালীন যদি নিয়ে এককালীন 50,000 টাকা, এই দুইটার আছে আর কি। আর এই 750 টাকা কতদিন আপনি পাবেন? আমৃত্যু? আমৃত্যু। ওকে। আর এই 750 টাকা কি আপনাদের এই যেটা SNS স্পর্শের জন্য যারা অঙ্গনওয়াড়ি কর্মী মঞ্জুলা দিদিদের যেমন হচ্ছে, ওনারা বলছেন সেন্ট্রাল শেয়ারটা ওনারা পাচ্ছেন না, আপনাদের কি এই ধরনের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে, প্রতি মাসে তো টাকাটা আসে না। আচ্ছা, 2-3 মাস 4 মাস পর পর আসে, একসঙ্গে তো মান্থলি আমরা পাই না। এই 750 টাকা আপনারা প্রত্যেক মান্থলি মাসে মাসে করে পাচ্ছেন? পাওয়া যায় না।
আর যখন পাচ্ছেন তখন কি একবারে পাচ্ছেন? একবারে হয়তো 3 মাসেরটা ঢুকলো, 1 মাসেরটা রয়ে গেল, পরে আবার এটার সাথে অ্যাড হয়ে আবার কয়েক মাস আছে, এইভাবেই চলছে। ওকে, আপনাদের এই মুহূর্তে কি কি দাবি রয়েছে? যারা আপনারা অলরেডি পেনশনে গেছেন বা অবসরপ্রাপ্ত যারা রয়েছেন, আপনাদের কি দাবি আছে? আমাদের এখন রাজ্য সরকারের কাছে একটা দাবি, যেহেতু দেশের সুপ্রিম কোর্ট রায় দিল যে অঙ্গনারী কর্মীরা গ্র্যাচুইটি পাবে, তো সেই মোতাবেক আমরাও আদালতের দ্বারস্থ হয়েছি। তো আদালত আমরা রায় দিল যে হ্যাঁ, আমরা ত্রিপুরা রাজ্যের অঙ্গনারী কর্মীরাও পেতে পারে এটা। আমরা রাজ্য সরকারের কাছে গেলাম, কিন্তু পরবর্তী সময় দেখা গেল আবার জীবনে ব্যস্ত থাকি। দেখবেন আপনার এলাকায় একটা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেখানে পাড়ার বা এলাকার, শহরে খুব বেশি দেখা না গেলেও গ্রামে কিন্তু খুব বেশি সেটা দেখা যায় যে পাড়ার ছোট ছোট বাচ্চারা যাচ্ছে সেখানে পুষ্টিকর খাবার এবং ক সেখান থেকে ওনারা শেখে, সেই বাচ্চাগুলো শেখে সেখান থেকে। মঞ্জুলাদি, অনেকেই বলেন যে বর্তমান বাজার দরে সংসার চালানো কঠিন, বা আপনারা বলছেন তার উপর আবার এফআরএস মানে ফেশিয়াল রিকগনিশন হাজিরার সমস্যা। এখন ত্রিপুরা গ্রামীণ বা পাহাড়ি এলাকার বাস্তব নেটওয়ার্ক পরিস্থিতি এই ডিজিটাল হাজিরা দেওয়ায় কতটা বাস্তবসম্মত? মানে নেটওয়ার্কের ত্রুটির কারণে কি তাহলে আপনাদের ভাতা কেটে নেওয়ার ভয় কাজ করছে, নাকি বাস্তবে তাই হচ্ছে? এরকম কিছু হচ্ছে কি? না, এখন পর্যন্ত স্ট্রিক্টলি সেটা হয়নি যে এফআরএস না হলে একদম হবে না। আর বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে যে সমস্যাটা তৈরি হয়েছিল যে হচ্ছে না একটা রোগ ছিল, এখন সেই সমস্যাটা অনেকটাই ডেভেলপ করেছে। আচ্ছা, অনেকটাই ডেভেলপ করেছে এফআরএস এর মাধ্যমে এখন আমরা চেষ্টা করি। তবে বললামই তো, সেই যে পদ্ধতিটা এখন এমন ভাবে হয়নি যে না হলে আপনি একবারই মানে দিতে পারবেন না, কিন্তু মিনিমাম একটা দেওয়া হয় যে তার 80% 90% তো আপনাকে করতেই হবে। আর আগের মতো সেই ক্রাইসিসটা এখন আর দিদিমণিদের থেকে শোনা যায় না যে আমার হচ্ছে না একবারই এফআরএস, এরকমটা শোনা এখন একটু কমই যায় প্রাথমিকভাবে যেভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, মানে এখন আর নেটওয়ার্কের সমস্যা বা প্রত্যন্ত এলাকাতে নেটের সমস্যা আছে এরকম কিছু হয় না? একবারে নেই বললে ভুল হবে, আছে, কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গেছে। কারণ এই ব্যাপারে দপ্তরকে আমরা বারবার জানিয়েছি যে পদ্ধতিগত ত্রুটির জন্য আমরা করতে পারছি না। পরবর্তী সময়ে পরিবর্তনের মাধ্যমে এখন অনেকটাই কমে গেছে। সেই যে এফআরএস এ ফটো তোলার যে অনেকটাই কমে গেছে, নেই বললে ভুল, কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। ওকে, সমস্যা হ্রাস পেয়েছে আপনি বলতে পারেন, তবে সমস্যা এখন সম্পূর্ণ মিটেনি। আরেকটা সমস্যা আপনারা আগেও আমরা শুনতাম, সেটা এই মুহূর্তে কি পজিশন আছে, যে আপনাদের এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে চাল ডালটা আপনারা অনেকেই আগে বলতেন যে সেটা আপনাদের নিজেদের পয়সা দিয়ে মাঝে মধ্যে কিনতে হয়, সেখানে অগ্রিম আপনাদের কিনে নিতে হয়, পরে আপনারা পয়সা পান। এই সিস্টেম কি এখনো চালু আছে? চাল ডালটা আমরা কিনি না, চাল ডালটা আমাদের সিডিপি অফিস থেকে, প্রত্যেক প্রজেক্টে সিডিপি অফিস থেকে চাল ডালটা দেওয়া হয়। আচ্ছা, তাছাড়া অন্য যা আছে সবগুলো আমরা আগে কিনি, সেন্টারে খরচ করি, তারপর আমরা বিল করি। আচ্ছা, বিল মানে একটা দেওয়া থাকে, রেট দেওয়া থাকে, তার উপর দাঁড়িয়ে আমরা বিল করি। ওকে মঞ্জুলাদি, এখানে একটা ছোট্ট হিসাব চাইবো আপনার কাছে। ধরুন আপনি চাল ডাল আপনি বলছেন সিডিপি অফিস থেকে আপনাদের দেওয়া হয়, বাকি জিনিস আপনারা কেনেন, বাকি জিনিসের মধ্যে কি কি পড়ছে এবং সেটা সারা মাসে কত টাকার খরচা হচ্ছে? ধরুন আপনারা সেখানে ডিম, সয়াবিন, তেল, মশলা এগুলো আপনাদের কিনতে হচ্ছে? সব কিনতে হয়, ডিম, সয়াবিন, তারপর আপনার আমরা এখন প্রত্যেকদিন সকালবেলা বাচ্চাদেরকে টিফিন দেই, সুজি খাওয়াই, সোমবারে সুজি, মঙ্গলবারে মুড়ি ছোলা সিদ্ধ, বুধবারে ডিম, বৃহস্পতিবারে আপনার চিরা খাওয়াই, চিরা মানে পোলাওর মতো করে চিরাটা খাওয়াই, তারপরে শুক্রবারে আবার মুড়ি ছোলা সিদ্ধ, শনিবারে ডিম। তো প্রত্যেকদিন আছে। তারপর আবার আছে এসএমপি মানে খিচুড়ি, পরিপূরক সম্পূরক পুষ্টি যেটাকে বলা হয় আর কি, খিচুড়ি খাওয়াই। খিচুড়িতে মনে করেন আপনি যেদিন আপনার শনিবার আর বুধবার ওই দিন আমরা ডিম খাওয়াই, ওই দিন আমরা খিচুড়িতে সয়াবিন বা সবজি দেই না। বাকি 4 দিন আমরা খিচুড়িতে সবজি এবং সয়াবিন দিতে হয়। এভাবে আমরা খিচুড়িটা। তাহলে আপনাদের শুধু এই চাল ডাল ছাড়া বাকি সবটাই আপনাদের কিনতে হচ্ছে, এবং সেটাতে ধরুন যেখানে 15-20টা বাচ্চা আছে, শিশু যেখানে অঙ্গনওয়াড়ি যেসব সেন্টারগুলোতে যায়, সেখানে অনলাইনে এভারেজ একটা কেমন খরচা পড়ে আপনাদের নিশ্চয়ই একটা আইডিয়া আছে? প্রত্যেক আপনি যদি মানে
ওভারঅল একটা দিদিমণি টিএচআর যেটা ফেস ক্যাপচার করে গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরী মানে ছোট বাচ্চা যারা 6 মাস থেকে 3 বছরের যে বাচ্চাগুলো আমাদের স্কুলে আসে না তাদের তো আমরা এফআরএস করে জিনিস দিয়ে দিই বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, তারপর আমার সেন্টারের খরচ প্রায় মনে করেন 8,000 টাকা আপনাদের 8,000 টাকার প্রায় উপরেও হয় প্রত্যেক মাসে খরচ হচ্ছে। খরচ হচ্ছে। তাহলে প্রশ্ন আমার সেখানেই, যে মানুষগুলো বেতন ভাতা পায় 10,446 টাকা, তাদের যখন 2 মাস বেতন ভাতা আটকে থাকে তখন এই খরচাটা কে দেয়? এই টাকাটা কোত্থেকে আসে? এটা আপনারা কিভাবে জোগাড় করেন, আপনারা ম্যানেজ করেন কিভাবে? আসলে একটা হাসির কথা, আমরা আসলে যেদিন থেকে চাকরিটা পেয়েছি সেদিন থেকে আমরা ম্যানেজ করেই আসছি। সত্যি কথা, যে যাই বলুক আমরা ম্যানেজ করেই আসছি। তো এতদিন তো আমাদের মনে করেন অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা, জলের সমস্যা, কারেন্টের সমস্যা, রান্নার লাকড়ির সমস্যা। এখন এই সমস্যাগুলো আমাদের নেই, কারণ বর্তমান মানে সরকারের আমলে আমাদের প্রত্যেকটা সেন্টারে গ্যাস আছে, তারপর আপনার কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, জলটাও আমরা পাই। সেই নিরিখে, কারণ একটা হেল্পার সকালে স্কুলে ঢুকে আগে জলের জন্য ওই বাড়ি ঘোরাঘুরি করতে হতো, জল কিভাবে করে। এই সমস্যাগুলি থেকে আমরা সত্যি এখন পরিত্রাণ পেয়েছি, কারণ সেন্টারের কাছে জল আছে, এখন কারেন্টের ব্যবস্থা আছে, যে এই গরমে জল এনে বা রান্না করে আমরা একটু ফ্যানের হাওয়া খেতে পারে। আচ্ছা, তারপর মনে করেন গ্যাস আছে, আর লাকড়ির জন্য আমাদেরও মানে দৌড়াদৌড়ি করতে হয় না, দূর দূরান্তে কোথায় লাকড়ি পাবো। আর হেল্পার বোনেদেরকেও ওই ধোয়ার মধ্যে বা অতি গরমে সেই মানে কষ্টটা সহ্য করতে হয়। মানে তাহলে আপনি ত্রিপুরা কোন অঙ্গনবাড়িতে এখন লাকড়ির চুলো ব্যবহার হচ্ছে, সব জায়গায় গ্যাস ব্যবহার হচ্ছে। ওকে, এই মুহূর্তে যে এই যে গ্যাসের যে ক্রাইসিস চলছে বা যেটা চলছে এই মুহূর্তে, এটাতে কোনো সমস্যা হচ্ছে না? এটাতে আমাদের কোনো সমস্যা আমরা এখনো পাইনি। পর্যাপ্ত পরিমাণে সিলিন্ডার রয়েছে সবার কাছে? পাচ্ছি সিলিন্ডার পাচ্ছি, এখন আমাদের কোনো সমস্যা হয়নি। ওকে, মহামায়াদি, এই যে বিভিন্ন সমস্যাগুলো আপনারাও যখন ছিলেন, তখন এই সমস্যাগুলো তখন থেকে আপনারা এই দাবিগুলো করে আসছেন, এই যে সরকারি কর্মচারীর স্বীকৃতি বা ধরুন এই যে বেতন ভাতা বৃদ্ধি, এগুলো তখন থেকেই দাবিগুলো হয়ে আসছে। এর আগেও আপনারা মহকুমা স্তরে ডেপুটেশন দিয়েছেন বা প্রতীকী পথ অবরোধ করেছেন, তখন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আপনাদের কি আশ্বাস দিয়েছে? আশ্বাস তো দিয়েছে যে হবে, কিন্তু বিগত দিন তো আর হলো না। এখন দেখা যাক বর্তমান সময়ে কি হয়। সবাই তো দাবি আছে যে নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি হোক। এইটা আজ এতদিন পরে এসে আপনাদের কেন মনে হচ্ছে যে সেই আশ্বাসগুলো শুধু মুখের কথাই ছিল, মানে বাস্তবে কোনো কাজই হয়নি? কাজই হয়নি। ওকে, মঞ্জুলাদি, এই যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট মানে উভয় আদালতই যেখানে আপনাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকারকে স্বীকৃতি দিয়েছে, সেখানে আপনাদের দাবি আদায়ে আবার রাস্তায় নামতে হচ্ছে কেন? কি মনে করেন আপনি? আসলে রাস্তা নামাটা তো একাংশ, আমি আমার রাজ্যের কথাই বলছি। আমরা এখানে ত্রিপুরা রাজ্যে 20,000-এর মধ্যে আছে, ক্ষুদ্র একটা অংশ প্রতিনিয়ত দেখা যাচ্ছে রাস্তায় নামছে। আর আমরা এটা তাদের ব্যক্তিগত সবার ধারণ সহ্য ক্ষমতা বা সবার কষ্ট তো সবারই হচ্ছে। এই যে এখন আমি বললাম যে আমরা এগুলি চালাই, আজকে অনেক বছর হয়েছে। এটাও যে আমাদের যে এসএমপি চালা, যে আমরা যে প্রত্যেকটা জিনিসের দাম, সেইগুলি যেন সরকার একটু দৃষ্টি দেয়, দাম যেন বৃদ্ধি করা হয়। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা দাবি। তো সবার মানসিকতা তো একরকম না। আমরা এখনো বিশ্বাস করি যে সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে একটু ধৈর্য ধরে করতে হবে, হয়তোবা আমাদের সমস্যার আগামী দিনে সমাধান হবে, এটা আমরা এখনো আশা রাখছি আর কি। না, সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল মানে ডিভিশন বেঞ্চ উভয় জায়গাতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা সবাই জানে। এখন আদালতের এত স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এটা কার্যকর করা হচ্ছে না কেন বলে আপনারা মনে করেন? কার্যকর করা হচ্ছে না বলতে তো এখনো চলে যায়নি, যে একটা ছিল মানে গত মানে আগামী মাসে 16 তারিখ পর্যন্ত একটা সময় আছে কোর্টের, ওই সময়ের পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে। তারপর যদি না দেয় তখন বলবো যে আমাদের সরকার তা কার্যকর করেনি। কিন্তু সময় যে বেঁধে দেওয়া হয়েছে কোর্ট থেকে, সেই সময় কিন্তু এখনো বের হয়ে যায়নি। হ্যাঁ, সেই জন্য আমরা অপেক্ষায় আছি এবং আমরা আশাবাদী যে সরকার সেটা পূরণ করবে। এখন আপনাদের তো দীর্ঘদিনের প্রধান দাবি, যেটা আপনারা বলছিলেন শুরুতে, যে সরকারি কর্মচারী মর্যাদা এবং চাকরিতে নিয়মিতকরণ। এখন প্রশাসন যদি অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে
এটা এখনই সম্ভব হচ্ছে না, এইভাবে যদি বলে, তাহলে তার জবাবে আপনাদের যুক্তি কি বলবেন, কি করবেন? আসলে আমরা এটাই আশা করে আছি যে আমাদের সরকার আমাদেরকে নিয়মিতকরণ করবে। করা যদি মনে করে যে অর্থনৈতিক বা বিভিন্ন কারণ নিয়মিতকরণ করা হলেই তো আমাদের আর কোনো ধরনের গ্র্যাজুইটির জন্য লড়াই করতে হবে না, পেনশনের জন্য লড়াই করতে হবে না, সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই দিক থেকে দেখার পরে যদি সরকার বলে যে না আমাদেরকে আরো কিছুটা সময় দাও, আমরা তোমাদের বেতন ভাতা বৃদ্ধি করব, সেই আলোচনায় আমরা এখনো ডাক পাইনি। যদি ডাক পাই তাহলে সরাসরি আলোচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব বা হবে এই আশা রাখি আর কি। ওকে, আপনারা তো আমরা মাঝে মধ্যেই দেখি আপনারা ডেপুটেশন দেন, যখন এই মাননীয় কোর্টের অর্ডার বেরিয়েছে বা নির্দেশ পাওয়ার পরেও আপনারা ডেপুটেশনে আমরা দেখেছি, সেই সময় আপনাদের কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে? আসলে কোর্টের রায় তো আমি প্রথমেই বললাম যে কোর্টের রায়টা আমরা ডেপুটেশন মিন্স আমরা কোর্টের যে রায়টা পেয়েছে, দিদিরা আমাদের যে পেনশনার দিদিরা আছে তারা ডাইরেক্টর, সোশ্যাল ডাইরেক্টর, তারপর আপনার ফিনান্সের সেক্রেটারি, তারপর সোশ্যাল সেক্রেটারি, এডুকেশনের সেক্রেটারির কাছে পেশ করে এসছে। তো পেশ করে আসার পর যে সময়টা, সেই সময়টা তো আমি প্রথমেই বললাম এখনো বলছি পেরিয়ে যায়নি। আচ্ছা, হ্যাঁ, তো সেই সময়টা পর্যন্ত আমাদের দিদিরা অপেক্ষা করবে, দিদিদের সাথে কথা বলে। সেই সময়টা কবে শেষ হবে? সামনের মাসে জুন মাসের 15 তারিখ শেষ হবে। হ্যাঁ, ওকে, জুন মাসের 15 তারিখ শেষ হওয়ার পর আপনাদের একাংশ ওনারা কিন্তু একটা কঠোর সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো সেখানে কি আপনারা সবাই কি এখানে এই ধরনের এই তিনটার জন্য অপেক্ষা করছেন, এই দিনের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না হয়? না, আমরা এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি যে আমরা আগে সরকারের দিকে চেয়ে আছি এবং আমাদের দিদিরা আশাবাদী সরকার তাদের দাবি পূরণ করবে। হ্যাঁ, সরকার, রাষ্ট্রপতি সরকার তাদের দাবি পূরণ করবে, কারণ আমরা জানি এই সরকার মহিলাদেরকে খুব সম্মান দেয়। সেই সম্মানের নিরিখে অনেক সিদ্ধান্ত আমরা দেখেছি, মহিলাদের সশক্তিকরণ করার জন্য কি ধরনের সিদ্ধান্ত সরকার নিচ্ছে। সেই দিকে আমাদের দিদিরা আশাবাদী যে সরকার আমাদেরকেও নিরাশ করবে না, আমাদেরকেও কোর্টের রায় অনুসারে গ্র্যাচুইটি দেবে এবং আমাদের পেনশনও বৃদ্ধি করবে। দিদিরা এখনো এমন কোনো, আমার সঙ্গে যতটুকু দিদিদের আলোচনা আছে, এখনো এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যে আমরা কাল না দিলে রাস্তায় নেমে যাব বা আন্দোলন করব। কারণ আমার দিদিরাও বলে যে আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। ওকে, মোহাম্মদী, আপনাদের নিয়োগপত্রে তো বলা হয়েছিল যে আপনারা পার্ট টাইম বা স্বেচ্ছাসেবী। এখন কিন্তু মানে আপনি এই মুহূর্তে অবসরপ্রাপ্ত, যারা কাজ করছেন, এখন সকালের প্রাথমিক শিক্ষা, দুপুরের পুষ্টিকর রান্না, বিকেলে গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি ভিজিট করা বা এবং এই যে আবার পোর্টালে ডেটা এন্ট্রি করা, সব মিলিয়ে আপনাদের কি মনে হয় এই আপনাদের কাজটা পার্ট টাইম কাজ করছেন আপনারা? পার্ট টাইম তখন তো ছিল এরকম যে কি জানি বলবো, এটা যতদিন মানে কর্মক্ষমতা সচ্ছল থাকবে, যখন আমরা নিয়োগ হয়েছিল এতদিনই কাজটা করতে হবে। আমি মোহাম্মদের কথাটা একটু কাটছি। দিদির কথাটা হচ্ছে আপনি যে কোশ্চেনটা করছেন, আগে যখন দিদি তারা কাজ করত তখন দিদি দাদাদের অনলাইনে কোনো কিছু কাজ ছিল না। আচ্ছা, পোর্টালে কিছু ছিল না। তো দিদি তারা হাতে কলমে কাজ করত, তখন 10টার মধ্যে সেন্টারটা বন্ধ হয়ে যেত, শেষ। হোম ভিজিট তো সবাই মোটামুটি এলাকারই থাকে, এলাকা তারা হোম ভিজিট তাদের সময় মতো মামাসিদের বা বিকেলের দিকে আর কোনো কাজ ছিল না তখন। হ্যাঁ, এরকমই ছিল। তা আমার এখন আজকে কিছু মানে বিগত কিছু বছর ধরে অনলাইনটা, দিদি যখন রিটায়ারমেন্টে যান তখনও অনলাইন কিছুটা পেয়েছেন। এখনো সেই অনলাইনের কাজটা একদম পাকাপুক্ত আর কি হয়ে গেছে, দিদির সময়টা ছিল না। আচ্ছা, ওই সময় ছিল না। তাহলে উনি যেটা বলছেন যে কতদিন কাজ করতে পারতেন, মানে যতদিন সক্ষম ছিলেন ততদিন কাজ করতে পারতেন। তখন যখন দিদি তাদের এনগেজমেন্ট হতো, আমরাও যখন আমি 2006 এনগেজমেন্ট পেয়েছি, তখনও কিন্তু আমাদের একটাই ছিল যে আমরা যতদিন সক্ষম কর্মক্ষম থাকবো ততদিন আমরা আমাদের সেন্টারগুলিতে কাজ করতে পারবো। আচ্ছা, কিন্তু 2015 সাল থেকে এই পেনশন রিটায়ারমেন্ট প্রথা চালু হয়েছে। আমার একটা কোশ্চেন, আমরা যদি কর্মচারী না হই তাহলে আমাদের আবার রিটায়ারমেন্ট কি? এটা আমাদের সবার মনে একটা প্রশ্ন। একটা সময় এটা বলা হতো যে একটা সময় আমরা এরকম শুনেছি যারা অঙ্গনবাড়ি কাজ করছেন, আপনি যখন একজন কর্মী যখন অক্ষম হয়ে পড়ছেন, উনি অসুস্থ হচ্ছেন বা বয়সের ভারে যখন উনি কাজ ছাড়ছেন, তখন ওনার পরিবারেরই কেউ, ওনার মেয়ে বা ওনার পুত্রবধূ এমন কেউ একজন কাজটা করতে। এখনো কি সেই সিস্টেম? না, এখন সেই সিস্টেম না, আগে ছিল।
অনেক আগে ছিল, দিদি তারা যখন ছিল অনেক আগে এই পদ্ধতিটা ছিল যে দিদি কাজটা করতে পারতো না, দিদির ছেলের বউ বা দিদির বিশেষ করে ছেলের বউদেরকে দেওয়া হতো, যেহেতু তারা ওই এলাকার বাসিন্দা, কারণ আমাদের কাজটা তো এলাকা নিয়ে, তখন ওই সিস্টেমটা ছিল। কিন্তু আমরা 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 বিভিন্ন সময় এই কাজটা কারা নিযুক্তি পাবে সেটা নিয়ে স্বজন পোষণের অভিযোগ শুনেছি এই কাজটাতে নিয়ে। এটা এই এখন কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়, কাদের এই মানে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় বা সহায়িকা হিসেবে নিয়োগ দেওয়া হয়? স্বজন পোষণটা তো ঠিক বলতে পারবো না, কারণ আমরা তো দেখি সব সময় পেপারে অ্যাড করা হয় বা পেপারে অ্যাড করা হয় যে এই কেন্দ্রে অঙ্গনওয়াড়ি দিদিমণি, এই কেন্দ্রে অঙ্গনওয়াড়ি হেল্পারের প্রয়োজন আছে, সবাই মানে ফর্ম দাখিল করে কাজের জন্য, তারপর ইন্টারভিউ হয়, তার মাধ্যমেই তো নেওয়া হয়। কিন্তু মেইনলি হচ্ছে আপনি যে সেন্টারে কাজ করবেন আপনাকে ওই এলাকার বাসিন্দা হতে হবে, কারণ আমরা তো এলাকার মধ্যেই কাজ করি। আচ্ছা, ওই এলাকার দূর দূরান্ত থেকে গিয়ে সেখানে গিয়ে কাজ করবেন, চাকরি করবেন এমনটা না। আপনি যে এলাকার যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডের লোক হতে হবে। আচ্ছা, একই ওয়ার্ডের মধ্যে থেকে কাজ। এটা আগেও ছিল, আগে অনেক সময় দেখা যেত যে আগে তো করতো না, বা বিয়ে মানে মেয়েদের দেওয়া হতো, মেয়েরা বিয়ের পর অন্যত্র চলে গেছে, তাদের কিন্তু এখন সাফার করতে হয়। কারণ আমার এই প্রজেক্টে একজন দিদিমণি আছে, যেমন রাধানগর থেকে আপনার ক্যাম্পের বাজার আসতে হয় এডিনগরে, তার জন্য খুব সাফার হয়। ওনার বাপের বাড়ি এলাকাতে সেখানেই ওনার সেন্টার। হ্যাঁ, ওকে, তাহলে এখন উনি মানে শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওখান থেকে দূর থেকে যেতে হয়। কিন্তু এখন এটা সিস্টেমটা সম্পূর্ণ মানে যারা বিবাহিত তাদেরকে দেওয়া হয় এবং ওয়ার্ডের দেওয়া হয়, তার ফলে আমাদের কাজ করতে সহজ হয় আর কি, অনেকটা ভালো হয়। ওকে, আমি যেটা জানতে চাইছিলাম যেটা মহামায়েদের কাছে যে বিভিন্ন কাজগুলো আপনাদের তো পার্ট টাইম হিসেবে বলা হয়, পার্ট টাইম এবং যে স্বেচ্ছাসেবী হিসেবে, কিন্তু যেই ধরনের কাজগুলো আপনারা করতেন ওনাদের সময় পোর্টালটা ছিল না, ডিজিটালি ডেটা এন্ট্রি করতে হতো না, এখন সেটাও করতে হচ্ছে। অনেকেই বলছেন যে সারাদিন চলে যায় এই কাজগুলো করতে হচ্ছে, সেটা কতটা ঠিক মঞ্জুলাদি? হ্যাঁ, তারা ডিজিটাল করেনি, ঠিক আছে, তখন কিন্তু আমরাও দিদি, আমারও তো 20 বছর হয়ে গেছে আমি এই লাইনে মানে কাজ করছি স্বেচ্ছাসেবী হিসাবে, আমাদের 14টা খাতা মেনটেন করতে হতো। এখন সেই হিসাবে আমাদেরকে এতগুলো খাতা মেনটেন করতে হয় না, অনলাইন যদি ইয়ে থাকে অনলাইনে আমরা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ওই মানে ভালো খারাপ সবটাই হয়েছে। যেমন আগে আমাদেরকে এক ব্যাগ খাতা নিয়ে সকালবেলা স্কুলে যেতে হতো, আবার এক ব্যাগ খাতা স্কুল থেকে আসার সময় বাড়িতে নিয়ে আসতে হতো, কারণ স্কুলে বসে হয়তো সবটা কাজ সঠিকভাবে করতে পারতাম না। এখন কি হচ্ছে, এখন অনলাইনে কাজ হওয়াতে যেমন আমাদেরকে আগে গ্রোথ চার্ট একটা মেনটেন করতে হতো, এটা অনেক দিদিমণিদের কষ্ট হতো, আর এখন আমরা অনলাইনে গ্রোথ চার্টটা মেনটেন করছি। আপনারা অনলাইনে কাজ করেন, আপনাদের মোবাইলের খরচার পয়সা কে দেয়? মানে এই যে ডেটাটাও তো কিনতে হয়, এই ডেটার টাকাটা কোথা থেকে আসে? ডেটার টাকাটা আমাদেরকে গভর্নমেন্টই দেয়, মানে আমাদের অফিস থেকে দেওয়া হয়। তবে আমরা এটাও একটা দাবি রাখছি যেন আমাদের মোবাইল যে রিচার্জ, এখন তো জানেন রিচার্জ অনেক বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যেন রিচার্জটা বৃদ্ধি করা হয় এবং একসাথে না দিয়ে মাসে মাসে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা আমরা একটা অফিসিয়াল দাবি রেখেছি এখানে, কারণ দেখা যায় বছরে একবার দেয় টাকাটা, বছরে একবার তো আমরা কেউ ঢুকাই না, মোবাইল রিচার্জ করি না, তাই আমাদের দাবি দপ্তরের কাছে যে আমাদেরকে মোবাইল রিচার্জের টাকাটা অন্তত 2-3 মাস বা মাসে মাসে দেওয়া হোক। বা বছরে একবার কি 12 মাসের টাকা দেওয়া হয় নাকি বছরে একবার শুধু কয়েক মাসের জন্য বা 1 মাসের টাকা দেওয়া হয়? বছরে একবার মনে করি 8-9 মাস 10 মাস এরকম টাকা দেওয়া হয়। আচ্ছা, বাকিটা আপনাদের বিয়ার করতে হয়। ওকে, এখন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সব জায়গায় এখন গ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে অভিযোগ শুনি, বিশেষ করে পাহাড়ি ও গ্রামীণ এলাকায়, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পরিকাঠামো নিয়ে অনেক ধরনের অভিযোগ আমরা শুনতে পাই। অনেক জায়গায় নাকি নিজস্ব ভবন নেই, পানীয় জল বা শৌচাগারের সমস্যা রয়েছে, ঘর ভাঙা, জল পড়ে। এই ধরনের অভিযোগগুলো কতটা সত্য এবং গ্রাম পাহাড়ে এই ধরনের অভিযোগগুলো আছে কিনা, সমস্যাগুলো? সারা ত্রিপুরা তো আর আমি ঘুরে দেখিনি, ঠিক আছে, আমি যতটুকু জানি সমস্যা তো আর একবারে সব শেষ হয়ে যায় না। যেমন নিজস্ব ঘর নেই, মানে কি জানেন, যেমন আমার আরবান সেক্টরে আমরা জায়গা দিতে পারি না, আমাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমার যে এলাকাতে সেন্টার আছে দেখো জায়গা পাও কিনা, সেই জায়গাতে আমরা বিল্ডিং তৈরি করে দেব। তো অনেক সময় দেখা যায় এমন মানে জায়গা মানে কি একজন দান করবে, আমি আমার জায়গাটা স্কুলের নামে দান করব, এরকম দান করার লোক এখন পাওয়া যায় না, যার ফলে আমরা জায়গা পাই না। আমাদের অফিস থেকেও চেষ্টা করা হয় যে জায়গা যাতে আমরা পাই, ওইখানে একটা সরকারি বিল্ডিং করে দেওয়া হবে স্কুলে, আমরা জায়গাও পাই না,
স্কুলের বিল্ডিংও হয় না, হুম। বিশেষ করে শহর এলাকাতেই মনে হয় ভাড়া বাড়ি বেশি। ওকে, আমরা একটা সময় তো এই যে নতুন শিক্ষা পদ্ধতির মধ্যে এটাও শুনেছিলাম যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে প্রাইমারি স্কুলগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হবে। সেই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা? আপনাদের কোনো হ্যাঁ বা না, বা হলে ভালো হবে, না হলে ভালো হয়, এমন কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, প্রাইমারি স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হলে তো অনেক ত্রুটি থাকবে। শুধু আমাদের মানে দাবি হলো যে আমাদের কেন্দ্রগুলোকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র উত্তীর্ণ করা হোক। আচ্ছা। ঠিক আছে, কারণ আমাদের যখন প্রাইমারিদের কিছু হয়েছে, যেমন উদয়পুর কাকরামন দিকে কিছু স্কুল প্রাইমারি সেকশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তার মানে হলো কি ওই প্রাইমারি সেকশনে গিয়ে একবার দিদিমণিকে কাজ করতে হচ্ছে, তারপর আপনার এখানে আবার অনেক পরিষেবা, মাদের পরিষেবা দিতে হয়, কিশোরী মেয়েদের পরিষেবা দিতে হয়, ছোট বাচ্চাদের পরিষেবা দিতে হয়, সব মিলিয়ে মানে ব্যবস্থাটা সত্যি খুব মানে কি বলবো, মানে আমি বুঝাতে পারছি না, ব্যবস্থা কিরকম যেন হয়ে গেছে আর কি। আমার একজন দিদিমণি স্বাধীনভাবে আমার সেন্টারে কাজ করতে এতদিন, এখন দিদিমণিকে প্রাইমারি সেকশনের ইয়েতে কাজ করতে হয় কিছুটা সময়, তারপর আবার এসে তার সেন্টারে কাজটা করতে হয়। আসলে কোনোটা কাজই ভালো মতো করতে পারবে না দিদিমণি এভাবে চললে। আমাদের দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকেই প্রাইমারি মর্যাদা দেওয়া হোক, যেখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে। তাহলে আপনারা বলছেন যে এই ধরনের পরিস্থিতির মধ্যে বা এই ধরনের পরিকাঠামোর মধ্যে দিয়ে মানে যারা কাজ করছে এই মুহূর্তে তাদের মানে শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তাদের তো একটু যন্ত্রণা হচ্ছে, কারণ প্রথমেই তো বললাম নিজের স্বাধীনতা ছেড়ে আরেকজনের স্বাধীনতা কিছুটা সময় কাটাতে হয়, তারপরে আবার সেন্টারে তো অনেক কাজ আছে, সেই কাজটিও তাদের করতে হবে, কারণ এফআরএস কমপ্লিট করতে হবে, টিএচআর দিতে হবে, তারপরে বাড়ি বাড়ি হোম ভিজিট করতে হবে, সবকিছু তো করতে হবে। ওকে মোহাম্মদী, আপনারা তো অবসরপ্রাপ্ত এই মুহূর্তে, আপনাদের দাবি রয়েছে এবং বিশেষ করে গ্র্যাচুইটির দাবি আপনাদের সবচেয়ে বড় দাবি, সঙ্গে পেনশন বৃদ্ধির দাবিও রয়েছে। এই মুহূর্তে আপনাদের যদি এই দাবিগুলো পূরণ না হয়, যেটা আমরা দেখলাম কিছুদিন আগে বা সম্প্রতি যেটা দেখলাম যে আপনাদের একাংশ এই হুঁশিয়ারি দিয়েছেন বৃহত্তর আন্দোলনে এবং পথ অবরোধে, আপনারা কি ভাবছেন, আপনারা কি করবেন? আমরা তো সরকারের কাছে আশাবাদী যে আমাদের দাবি পূরণ করবে। পরবর্তী কিছু এখন আমরা চিন্তা ভাবনা করি নাই, দেখা যাক, সময় আছে। ওকে মঞ্জুলাদি, এই যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একাংশের পক্ষ থেকে যে প্রশাসনকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, মানে 15 তারিখের বা 16 তারিখ ওনারা বলেছেন, মানে 15 তারিখের মধ্যে যদি না ডাকা হয় ওনারা আলটিমেটাম দিয়েছেন, তার মধ্যে যদি সমাজ কল্যাণ দপ্তর বা সরকারের নীতি নির্ধারকরা তাদের আলোচনার টেবিলে না ডাকেন, তাহলে কি আমরা কোনো বড় আন্দোলন দেখতে পারি? আমি এক্ষুনি এই ব্যাপারে আপনাকে আমি কিছু জানাতে পারবো না, কারণ আমি একা তো কোনো সিদ্ধান্ত নেওয়ার মালিক না। ঠিক আছে, আমরা এখনো এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। না, তারপরে তাহলে এখন আন্দোলনের পথ থেকে সরে আসার জন্য ন্যূনতম কোন দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? যদি আন্দোলন না করতে হয় বা আন্দোলনকে এড়িয়ে যেতে হয়, তাহলে কোন কোন দাবিগুলো মেনে নেওয়া? যে আমাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হোক, যতদিন না দেওয়া হয় তার সাপেক্ষে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের পেনশনার দিদিদেরকে গ্র্যাচুইটি প্রদান করা হোক এবং পেনশনটা বৃদ্ধি করা হোক। এইগুলি এখন আমাদের মুখ্য দাবি। ওকে, একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের দুজনের কাছে, দুজনের মতো করে আপনাদের কাছে উত্তর চাইবো আমি। প্রশাসনের তরফ থেকে প্রায়শই একটা যুক্তি সামনে আনা হয় যে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামো, সীমিত রাজস্ব এবং বাজেট বরাদ্দের একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমরা সবাই জানি। আমাদের রাজ্যের খুব বেশি আয় নেই, নিজস্ব আয় নেই। এখন তাছাড়া সরকারি নিয়ম বা পরিকাঠামো রাতারাতি পরিবর্তন করা ও মানে আইনি প্রক্রিয়াগত একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা। এখন এই বাস্তবতায় দাঁড়িয়ে সরকারের সেই অর্থনৈতিক ও প্রশাসনিক সীমাবদ্ধতার দিকটা বিবেচনা করে আপনাদের কি মনে হয় না যে সরাসরি পথ অবরোধ বা আন্দোলনের মতো চরম হুঁশিয়ারি না দিয়ে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধান খোঁজার সুযোগ এখনো রয়েছে? মানে সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে এই মুহূর্তেই চরম পথ বেছে নেওয়াটা কি মানে সত্যি কি যৌক্তিক? না, আমি তো প্রথম থেকেই বলে আসছি যে আমি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। আমি পথ অবরোধ বা এমন ধরনের কোন আন্দোলন করে সাধারণ জনসাধারণকে বিভ্রান্ত করার পক্ষে নই, এবং আমি আশাবাদী যে আমরা আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যাগুলি সমাধান খুঁজে বের করতে পারবো এবং সরকার আমাদের দাবিগুলি ধীরে ধীরে পূরণ করবে। হয়তো একসাথে সবগুলি পূরণ করা সম্ভব নয়, আপনি তো বললেনই যে আমাদের সরকারের একটা অর্থনৈতিক দায়বদ্ধতা আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এক্ষুনি সব পূরণ করে দেবে তা না, কিন্তু
পূরণ করবে এবং আলোচনার মাধ্যমেই তা সম্ভব, এটাই আমি বিশ্বাস করি। ওকে, মোহাম্মদী, আপনার কিছু বলার আছে এই বিষয়ে? সরকারের কাছে বারবারই একটা আশাবাদী যে আমাদের গ্র্যাচুইটি প্রদান করবে বা পেনশন বৃদ্ধি করবে আগামী দিন, এই আশাই রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য, এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে নানান সমস্যা, বিশেষ করে অবসরপ্রাপ্ত যারা, আপনাদেরও সমস্যা রয়েছে, সেই সব সমস্যা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাদের। নমস্কার। দর্শক বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এই আন্দোলন কেবল কিছু বাড়তি ভাতার লড়াই নয়, এটা ওনাদের বেঁচে থাকার, সামাজিক সুরক্ষার এবং আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। যে মায়েরা আমাদের আগামী প্রজন্মকে পুষ্টি দিচ্ছেন, প্রাক প্রাথমিক শিক্ষার বুনিয়াদ গড়ে দিচ্ছেন, ওনাদের নিজেদের জীবন আজ এক চরম অনিশ্চয়তার অন্ধকারে ডুবে থাকবে, তা কোনো সুস্থ ও প্রগতিশীল সমাজের লক্ষণ হতে পারে না। তাই আমরা আশা করব দ্রুত একটা সমাধান পথ খুঁজে বের করা হবে, কারণ অঙ্গনওয়াড়ি